বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা উপস্থিত হয়ে গেছি পদার্থবিজ্ঞান ক্লাসে। আজকে দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের অধ্যায় সূচনা, এই অধ্যায় থেকে আমরা একটি গত ক্লাসে নিয়েছিলাম আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব নিয়ে কথা বলেছিলাম। গ্যালিলিয়ান রূপান্তর সম্পর্কে আলোচনা হয়েছিল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা রাখব, চলো দেখি আমরা। সে বিষয়টি হচ্ছে লরেঞ্জ রূপান্তর এবং সময়ের আপেক্ষিকতা বা কাল দীর্ঘায়ন বা সময়ের সম্প্রসারণ, অর্থাৎ লরেঞ্জ রূপান্তরেরই একটি ফলাফল। ভরের আপেক্ষিকতা আছে, দৈর্ঘ্যের আপেক্ষিকতা আছে, আমরা পরবর্তীতে সেই নিয়ে কথা বলবো। আজকে আমরা শুধু সময়ের আপেক্ষিকতা নিয়ে আলোচনা রাখবো এবং লরেঞ্জ রূপান্তর নিয়ে আলোচনা রাখবো। চলো যাই, আমরা লরেঞ্জ রূপান্তর নিয়ে কথা বলি। বিজ্ঞানী আইনস্টাইন গ্যালিলিয়ান রূপান্তরের ক্ষেত্রে দেখা গেল যে গ্যালিলিয়ান রূপান্তর আইনস্টাইনের আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের যে মৌলিক স্বীকার্য পরীক্ষালব্ধ ফলাফল থেকে তিনি পান, সেই মৌলিক স্বীকার্যকে সঙ্গতিপূর্ণ হচ্ছে না গ্যালিলিয়ান রূপান্তর। আবার চিরায়ত বলবিদ্যার বেশ কিছু ঘটনাবলীর ব্যাখ্যা গ্যালিলিয়ান রূপান্তর সুন্দরভাবে দিতে পারে, সুতরাং গ্যালিলিয়ান রূপান্তরকে একেবারে পরিত্যাগ করা সম্ভব হয় না। এই জন্য আইনস্টাইন এমন একটি রূপান্তরের অনুসন্ধান করতে থাকে যেটা পরীক্ষালব্ধ ফলাফলের সাথে মৌলিক স্বীকার্যের সাথে সঙ্গতিপূর্ণ হয় এবং বিশেষ সত্তাধীনে গ্যালিলিয়ান রূপান্তরে পাওয়া যায় সেখান থেকে। এরই নিমিত্তে আইনস্টাইন একটি রূপান্তরের প্রতিপাদন করেন, যাহা 1930 সালে H.L. লরেঞ্জ তার তড়িৎচুম্বকীয় তত্ত্বের সাহায্যে সমীকরণগুলো প্রতিপাদন করেন, প্রকাশ করেন। এই জন্য এটা লরেঞ্জ রূপান্তর নামে পরিচিত। আমরা বিবৃতি যাই, লরেঞ্জ রূপান্তর বলতে কি বোঝায়? সময়কে সার্বভৌম না ধরে, অর্থাৎ সময় আপেক্ষিক বিবেচনা করে এবং পরস্পরের সাপেক্ষে সময়কে আপেক্ষিক বিবেচনায় ধরে এবং আইনস্টাইনের আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের মৌলিক স্বীকার্যদ্বয় মেনে চলে পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল দুটি জড় প্রসঙ্গ কাঠামোর স্থান এবং কালের মধ্যে সম্পর্ক স্থাপনকারী সমীকরণগুলোকে বলা হয় লরেঞ্জ রূপান্তর। আমরা লরেঞ্জ রূপান্তরের প্রতিপাদন দেখব। সরল লরেঞ্জ রূপান্তর সমীকরণ। ধরা যাক এস এবং এস ড্যাশ দুটি জড় প্রসঙ্গ কাঠামো। এস ড্যাশ কাঠামো এস এর সাপেক্ষে ধনাত্মক এক্স বরাবর ভি বেগে গতিশীল। এন্ড গ্যালিলিয়ান রূপান্তর আমরা দেখেছি যে এক্স এবং এস ড্যাশের মধ্যে সম্পর্কটি ছিল এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি। আমরা দেখেছি যে গ্যালিলিয়ান রূপান্তরের এই সমীকরণ মৌলিক স্বীকার্যকে মেনে চলতে ব্যর্থ হয়। তাই অনেক যুক্তিতর্ক এবং পর্যবেক্ষণের ফলে এমন একটি রূপান্তর নিয়ে আসা হয় যেখানে এক্স এবং এক্স ড্যাশের মধ্যে রিলেশন আনা হয় এক্স ড্যাশ ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ভিটি, অর্থাৎ এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস ভিটি ইন্টু কে, যেখানে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক যেটা এক্স এবং টি এর উপর নির্ভর করে না, এক্স এবং টি এর উপর নির্ভর করবে না, কিন্তু ভি এর উপর কিছুটা নির্ভরশীল বা প্রভাবিত হয়। এখন লরেঞ্জ রূপান্তরে ধরে নেওয়া হয়েছে টি নট ইজ ইকাল টু টি ড্যাশ আর ওয়াই ইজ ইকাল টু ওয়াই ড্যাশ ইজ ইকাল টু ওয়াই, এক্স জেড ড্যাশ ইকুয়াল টু জেড। এই রূপান্তরগুলো আমরা দেখব যেখানে কে এর আমরা সমাধান নিতে চাই এবং টি নট ইজ ইকাল টু টি ড্যাশ
কাজেই আমরা আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের বিশেষ করে দ্বিতীয় স্বীকার্য অনুসারে আমরা লিখতে পারবো x ইকুয়াল টু সি টি এবং এক্স ড্যাশ ইকুয়াল টু সি টি ড্যাশ। consider this 4 5। এখন আমরা x সমান সিটি এক্স ড্যাশ সমান সি টি ড্যাশ অর্থাৎ উভয় কাঠামোতে আলোর বেগ উভয় পর্যবেক্ষক একই পরিমাপ করবে। সুতরাং আমরা এই সমীকরণ 1 এবং 5 থেকে 1 এবং 4 হতে পাই 1 এবং 4 হতে পাই x ড্যাশ ইকুয়াল টু k ইন্টু x মাইনাস v। আমরা 1 থেকে t এর মান লিখতে পারবো x by c that is x dash by x equal to k into 1 minus v by c। 6 আবার 2 এবং 5 থেকে আমরা অনুরূপভাবে লিখতে পারবো x dash x by x dash সমান k into 1 plus v by c। সমীকরণ 7 এই 6 এবং 7 থেকে আমরা লিখতে পারবো সমীকরণ 6 এবং 7 থেকে আমরা লিখতে পারি ইনটু করে নিলে আমরা লিখতে পারি 1 equal to k square 1 minus v square ভাগ c square that is k equal to 1 ভাগ root over 1 minus v square by c square। এই সমানুপাতিক ধ্রুবক k এর ভ্যালু আমরা 1 নম্বর সমীকরণে বসালে আমরা লরেন্স রূপান্তর পেয়ে যাই। অর্থাৎ x dash equal to x minus vt divided by root over 1 minus v square by c square এটি হচ্ছে একটি লরেন্স রূপান্তর। এখন আমরা t এবং t ড্যাশের মধ্যে লরেন্স রূপান্তর লিখতে চাই। আমরা এই সমীকরণ থেকেই 7 আমরা 8 যদি দিই সমীকরণটি এই 8 নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারি x ড্যাশ সমান c t ড্যাশ সমান x minus vt divided by 1 minus v square by c square বা t dash equal to x ভাগ c minus vt by c divided by root over 1 minus v square by c square। এখন আমরা লিখতে পারবো x by c সমান লিখতে পারবো t মাইনাস আবার t by c সমান লিখতে পারবো x vx t by আমরা লিখতে পারবো t সমান লিখতে পারবো এখানে x সমান ct t সমান x by c তাহলে vx by c স্কয়ার equal to root over 1 minus v square by c square t dash equal to। অতএব এই সমীকরণ এবং এই সমীকরণটি হচ্ছে এই দুটো সমীকরণ আমাদের
লরেন্জ রূপান্তর সমীকরণ নির্দেশ করে। 8 এবং 9 লরেন্জ রূপান্তর সমীকরণ নির্দেশ করে। আমরা ফ্রেশ লিখতে পারি x ড্যাশ ইকুয়াল টু x মাইনাস বিটি ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এবং t ড্যাশ ইকুয়াল টু t মাইনাস vx বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই দুটো সমীকরণই হচ্ছে লরেঞ্জ রূপান্তর, এবং x y অক্ষ এবং z অক্ষ বরাবর কোনো আপেক্ষিক বেগ না থাকায় y ড্যাশ সমান y এবং z ড্যাশ সমান z আমরা লিখতে পারি। তাহলে এই সমীকরণগুলো হচ্ছে লরেঞ্জ রূপান্তর। আমরা লরেঞ্জের বিপরীত রূপান্তর আমরা প্রকাশ করতে পারি। বিপরীত লরেঞ্জ রূপান্তর অর্থাৎ এস ড্যাশ কাঠামোর পরিমাপকে এস কাঠামোর পরিমাপে রূপান্তরিত করাকেই এস ড্যাশ কাঠামোর একটা পরিমাপকে এস কাঠামোর পরিমাপে রূপান্তর করা হয়েছে বিপরীত রূপান্তর। এই বিপরীত রূপান্তর সমীকরণগুলো পেতে গেলে আমাদের যে বিষয়টি জানতে হয়, ভি এর জায়গায় হয় মাইনাস ভি এবং এক্স ওয়াই জেড টি কে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড টি ড্যাশ এ বিনিময় করা হয়। তাহলে লরেঞ্জ বিপরীত রূপান্তর সমীকরণগুলো হয় x ইকুয়াল টু x ড্যাশ প্লাস ভি টি ড্যাশ ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এবং t ইকুয়াল টু টি ড্যাশ প্লাস ভি এক্স ভাগ সি স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই দুটো সমীকরণকে বলবো আমরা লরেঞ্জের বিপরীত রূপান্তর। এই সমীকরণগুলো আমরা প্র্যাকটিস করব, প্রয়োগ করব। এই লরেঞ্জ রূপান্তরের বেশ কিছু সিদ্ধান্ত বা প্রয়োগ আমরা পাই, যেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে শুধু সময়ের আপেক্ষিকতা বা কাল দীর্ঘায়ন নিয়ে আলোচনা রাখব। চলো যাই আমরা সময়ের আপেক্ষিকতা নিয়ে কথা বলি। আশা করি লরেঞ্জ রূপান্তরের সমীকরণগুলো তোমরা মনে রাখবে। তাহলে কাল দীর্ঘায়ন বা সময়ের সম্প্রসারণ বা সময়ের আপেক্ষিকতা বলতে কি বোঝায়? তাহলে আমরা জানব যে দুটি জড় পর্যবেক্ষক এবং পর্যবেক্ষক যাহা পর্যবেক্ষণ করছে, সেই পর্যবেক্ষণশীল বস্তুর বা ঘটনার সাথে পর্যবেক্ষকের আপেক্ষিক গতি থাকলে সময় আপেক্ষিক গতির উপর নির্ভর করে। ইহাই হচ্ছে সময়ের আপেক্ষিকতা। পর্যবেক্ষণ করে দেখা গেছে যে নিশ্চল ঘড়ির চাইতে গতিশীল ঘড়ি ধীরে চলে। ইহাই হচ্ছে সময়ের আপেক্ষিকতা। এই কাল দীর্ঘায়ন বিষয়টি আর পরিষ্কারভাবে বলা যায়, কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল একটি কাঠামোতে সংঘটিত দুটো ঘটনার সময়ের ব্যবধান ওই একই পর্যবেক্ষকের সাপেক্ষে একই ঘটনাদ্বয়ের সাপেক্ষে নিশ্চল বা একই পর্যবেক্ষকের সাপেক্ষে নিশ্চল কাঠামোর তে ওই একই ঘটনাদ্বয়ের সময় ব্যবধান অপেক্ষা বেশি। এটি হচ্ছে কাল দীর্ঘায়ন। একটি ছোট্ট গল্প করলে তোমরা ভালো বুঝবে। ধরা যাক একটি গতিশীল রকেটের মধ্যে একজন ইঞ্জিনিয়ার বা মেকানিক একটি যন্ত্র মেরামতের কাজ স্টার্ট করলো, এবং ওখানে রক্ষিত ঘড়িতে সেই মেরামতের কার্যকাল সে একটা পেল T0, যেখানে শুরু এবং শেষ সময়টি ছিল T-1 এবং T-2। ওই একই ঘটনা যদি আমরা রাডারের সাহায্যে পৃথিবী থেকে পর্যবেক্ষণ করে এবং পৃথিবীর ঘড়ির অনুযায়ী সেই অতিবাহিত সময় ব্যবধানটা যদি হয় T, যেখানে স্টার্ট এবং ফিনিশিং টাইমটা ছিল T1 এবং T2, তাহলে এই সময় ব্যবধান T0 চাইতে বেশি হবে।
এই ঘটনাটাই হচ্ছে কাল দীর্ঘায়ন। চলো আমরা সময়টা প্রতিপাদন করি। ধরা যাক এস এস ড্যাশ দুটি জড় প্রসঙ্গ কাঠামো, এস ড্যাশ ধনাত্মক এক্স অক্ষের দিকে, ভি বেগে গতিশীল। ধরা যাক এস ড্যাশ এবং এস উভয় কাঠামোর দুইজন পর্যবেক্ষক। এস ড্যাশ কাঠামোতে সংঘটিত একটি ঘটনার শুরু এবং শেষ সময়টি এস ড্যাশ কাঠামোর পর্যবেক্ষক পরিমাপ করলো যথাক্রমে টি ড্যাশ ওয়ান ও টি ড্যাশ টু। ওই একই ঘটনায় এস ড্যাশ কাঠামোতে সংঘটিত হচ্ছে, যেটা এস কাঠামো থেকে এস কাঠামোর পর্যবেক্ষণ, সেই ঘটনাটির সময়ের শুরু এবং ঘটনাটির শুরু এবং শেষ সময় পর্যবেক্ষণ করলো টি ওয়ান ও টি টু। যেখানে এস কাঠামোর এস ড্যাশ কাঠামোতে নির্ণীত সময় ব্যবধান টি জিরো ইকুয়াল টু টি ড্যাশ ওয়ান মাইনাস টি ড্যাশ টু, এবং এস ড্যাশ কাঠামোর সাপেক্ষে নির্ণীত সময় ব্যবধানটা টি ইকুয়াল টু টি টু মাইনাস টি ওয়ান। তাহলে আমরা লরেঞ্চের বিপরীত রূপান্তর থেকে পাই টি ইকুয়াল টু টি টু মাইনাস টি ওয়ান, যেখানে আমরা জানি টি টু সমান আমরা জানি টি ড্যাশ টু, টি ড্যাশ টু আমরা টি ড্যাশ টু প্লাস ভি এক্স ড্যাশ ভাগ সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার ভাগ সি স্কোয়ার, মাইনাস টি ওয়ান সমান আমরা বসাতে পারবো টি ড্যাশ ওয়ান প্লাস ভি এক্স ড্যাশ ভাগ সি স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। তাহলে আমরা এটা লিখতে পারি লসাগু নিলে রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার ভাগ সি স্কোয়ার সমান টি ড্যাশ টু মাইনাস টি ড্যাশ ওয়ান। ভি এক্স ড্যাশ ভাগ সি স্কোয়ার এবং ভি এক্স ড্যাশ ভাগ সি স্কোয়ার এটা কেটে যাবে লসাগু নিলে, এটা সমান আমরা লিখতে পারি টি জিরো ভাগ রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। এটাকে আমরা এই সমীকরণটাকে আমরা একসাথে লিখতে পারবো কাল দীর্ঘায়ন, অর্থাৎ স্থির বা নিশ্চল কাঠামোর ঘড়ির সাপেক্ষে নির্ণীত সময় ব্যবধান টি ইকুয়াল টু গতিশীল কাঠামোতে অবস্থিত ঘড়ির সময় ব্যবধান টি জিরো ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। এটি হচ্ছে কাল দীর্ঘায়নের সমীকরণ। এখানে রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এই ফ্যাক্টরটি অলওয়েজ লেস দেন ওয়ান, দ্যাট ইজ রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার লেস দেন ওয়ান, দ্যাট ইজ টি গ্রেটার দেন টি জিরো। আমরা জানব যে ভি এর মান আলোর বেগের তুলনায় যত আলোর বেগের কাছাকাছি হবে কাল দীর্ঘায়নের মান তত বেশি হবে। অর্থাৎ ভি যদি অ্যাপ্রক্সিমেটলি সি এর সমান হয়, ভি ইকুয়াল টু সি হয়, সেক্ষেত্রে ভি বাই সি ইকুয়াল টু ওয়ান, দ্যাট ইজ রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার ইকুয়াল টু জিরো। সেক্ষেত্রে আমরা পাই টি ইকুয়াল টু ইনফিনিটি, অর্থাৎ কাল দীর্ঘায়নের মান তখন অসীম হয়। আবার ভি যদি ভেরি ভেরি লেস দেন সি হয়, তাহলে ভি বাই সি ইকুয়াল টু আমরা জিরো লিখলে আমরা লিখতে পারি তখন টি ইজ ইকুয়াল টু টি। আবার টি ইজ ইকুয়াল টু টি জিরো যখন ভি ইজ ইকুয়াল টু ভি ভেরি ভেরি গ্রেটার দেন ভেরি ভেরি লেস দেন টু সি, দ্যাট ইজ ভি ভাগ সি অ্যাপ্রক্সিমেটলি জিরো। অর্থাৎ স্থির কাঠামো এবং গতিশীল কাঠামোর ঘড়ি একই সময় দেয়, অর্থাৎ এখানে গ্যালিলিয়ান রূপান্তর চলে আসে। তাহলে আমরা দেখলাম যে কাল দীর্ঘায়ন হচ্ছে স্থির কাঠামো হতে নির্ণীত একটা গতিশীল ঘটনার সময় ব্যবধান আমরা যখন নেব তখন সেটা হবে বড়, এবং গতিশীল অবস্থায় সংগঠিত ঘটনা যখন সে গতিশীল কাঠামো থেকেই পরিমাপ করা হবে, গতিশীল কাঠামোতে অবস্থিত ঘড়ি থেকে পর্যবেক্ষণ করা হবে, তখন সেটা হবে
ছোট, অর্থাৎ সময়টা তখন দীর্ঘ হয়ে যাবে, অর্থাৎ ঘড়ি ধীরে ধীরে চলবে। আশা করি বিষয়টা তোমরা বুঝেছো। এর প্রয়োগ উদাহরণ তোমরা বাসায় আলোচনা প্র্যাকটিস করবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।